হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ইরানের উপর চলছে হামলা, আবারও উদ্বেগ সর্বত্র এবং তেলের বাজারের প্রতিক্রিয়া। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সিজফায়ার ইজ ওভার, অর্থাৎ যুদ্ধবিরতি আর নেই। এখন কি হয়, এই নিয়ে যে বিশ্বে যে অশান্তি এবং উদ্বেগ, আসলে ট্রাম্প এটাকে মিন করেছেন না এটা ভীতি দেখিয়েছেন তিনি, এই বিষয়টি নিয়ে আজকে পর্যালোচনামূলক একটু আলোচনা হবে। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা অন্য যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে বিশ্বব্যাপী ব্যাপক আকার ধারণ করবে ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে একটি রিপোর্টের মাধ্যমে, এবং ইটস এ ভেরি ব্যাড নিউজ ফর ম্যানকাইন্ড অ্যান্ড হিউম্যান সিভিলাইজেশন। আমরা এই বিষয়টি আজকে ডিটেইলস আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে আপনার আইসের হাতে টেক্সাসে, আইসের গুলিতে টেক্সাসে আরেকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা যুক্তরাষ্ট্রে উদ্বেগ এবং আপনার আতঙ্ক দেখা দিয়েছে, অনেকের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, তিনি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকবেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং বিএম আতিকুজ্জামান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। সো আমি আগে বলে দিই একটু যে আজকের প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সাহেব এই বিষয়টি আলোচনা করবে। বিশ্বব্যাপী ব্যাপক আকার ধারণ করবে ক্যান্সার, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বাট আমরা আরেকটা বিষয় আলোচনা করব, তা হচ্ছে যে এর প্রিভেনশনের কোনো পথ আছে কিনা, যে আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন বা খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করেন, তাহলে এই যে মহামারী হতে পারে এই বিষয় থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পেতে পারি কিনা, অথবা বাইরে আমরা থাকতে পারি কিনা, এই বিষয়টিও আজকে আমরা জানার চেষ্টা করব। যাই নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুধবার, জুলাই মাসের 8 তারিখ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আবার বাঁচতে শুরু করেছে, এবং সারা রাত ধরে চলা নতুন এক দফা সহিংস সামরিক হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত শেষ হয়ে গেছে। শব্দটা কিন্তু কার্যত শেষ হয়ে গেছে তিনি উল্লেখ করেছেন। তবে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে বক্তব্য রাখার সময়, ইনফ্যাক্ট এটি গতকাল অবশ্য, ট্রাম্প ইরানের নেতৃত্বে তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তার আর কোনো আগ্রহ, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক বিষয়ে আর অগ্রসর হতে চান না। তার মতে বিষয়টি শেষ, এবং তিনি বলেছেন আমি আর তাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, ওরা জঘন্য, এই কথাও বলেছেন। এবং ওরা অসুস্থ মানসিকতার লোক, অর্থাৎ ইরানের যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা অসুস্থ মানসিকতার লোক। অসুস্থ মানসিকতার লোকরাই তাদের নেতৃত্ব দিচ্ছে, এবং তারা অত্যন্ত নিষ্ঠুর ও সহিংস প্রকৃতির। আর যদি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতো তবে তারা তা ব্যবহার করত। আমার দৃষ্টিতে সবকিছুর এখানে সমাপ্ত। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করতে চাচ্ছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক শক্তি নেই, বোমা নেই, পারমাণবিক অস্ত্র নেই। অতএব তিনি ইরানকে আক্রমণ করলো, ইরানের উপর হামলা চালালো, ইরান তার পাল্টা জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দিতে পারবে না। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস ঘটেছে, এবং সে থেকেই তিনি বলছেন যে তিনি আর অগ্রসর হতে চান না কূটনৈতিক পথে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কথার তো কোনো শেষ নেই। তিনি সকালে একটা বলেন, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা। আমি ইব্রাহিম চৌধুরীর প্রতি রেসপেক্ট রেখেই বলছি, এ পর্যন্ত ইরানের সাথে বহুবার তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, পরবর্তীতে আবার থামিয়ে দিয়েছেন, আবার শুরু করছেন। এটাও কি সেই বিষয়টা কিনা সেটা আমাদের জানার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান, নতুন যে বিমানটি তিনি পেয়েছিলেন গিফট হিসাবে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক মূল্যের গিফট কোন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রায় $400 মিলিয়ন একটি ব্যবহার করা ইউজড 7478 বিমান, সিরিজের বিমান, যেটি অত্যন্ত বিলাসবহুল বিমান ছিল কাতারের বাচ্চাদের। এবং সেই বিমানটি প্রেসিডেন্ট ট্রাম্পকে গিফট করা, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটিকে বিকল্প এয়ারফোর্স ওয়ান ব্রিজ বলা হচ্ছিল। তার কারণ এর আগেই কাতারের বিমানটিকে এয়ারফোর্স ওয়ানে রূপান্তর করার আগে যে বিমানটি প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবহার করতেন, সেটি 1990 সালে প্রথম ব্যবহার শুরু করেন সাবেক প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ। অর্থাৎ
পরবর্তী প্রেসিডেন্ট বুশের বাবা, এবং সেটি প্রায় 36 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে, এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দ হচ্ছিল না। তিনি তার প্রথম মেয়াদে থাকাকালীন সময় এ নিয়ে অনুযোগ করেছিলেন, এবং এই নিয়ে পরবর্তী বিমানের অর্ডারও করা হয়েছে। তার কারণ এই বিমানটি খুব স্পেশালাইজড বিমান, এবং এয়ারফোর্স ওয়ান সাধারণত দুটি বিমান থাকে, একই ধরনের, একই সেট আপ, সবকিছু একই, দুটি বিমান থাকে, এবং সেই জন্য সেই ধরনের বিমান অর্ডারও করা হয়েছে। কিন্তু বিলম্ব, ডেলিভারিতে বিলম্ব হয়। এই কাতারের জেটটিকে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিজ হিসাবে, অর্থাৎ নতুন পুরাতন বিমান এবং নতুন বিমান না আসা পর্যন্ত এটি তিনি ব্যবহার করবেন, এবং তিনি দিন কয়েক আগে আগ্রহ প্রকাশ করেছেন যে এটিকে তিনি মায়ামিতে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির সামনে রেখে দেবেন। যদিও সেটি খুব দুরূহ কাজ হবে আইনগত ব্যাপার ছাড়াও, আর সেটি সেখানে স্থাপন করা, কারণ এয়ারপোর্ট কিংবা হ্যাঙ্গার ছাড়া কোথাও বিমান রাখা যায় না, অতএব সেখানে একটি হ্যাঙ্গার করতে হবে। যাই হোক, তবে যেই বিষয়টি নিয়ে নতুন বিতর্ক শুরু হচ্ছে সেটি হচ্ছে যে নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামের বিষয়ে, অর্থাৎ নতুন যে ব্রিজ এয়ারক্রাফট যে কাতারের আমিরা যেটি তাকে দিয়েছেন, সেটাতে সিকিউরিটি পর্যাপ্ত, সিকিউরিটি সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণ এবং বিশ্বাসযোগ্যভাবে না থাকায়, সেই উদ্বেগের কারণে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলন শেষে প্রেসিডেন্ট ট্রাম্প কাদার প্রদত্ত সেই জেটটি, যাকে তিনি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমান বলে অভিহিত করেছিলেন, ব্যবহার না করে তুরস্ক থেকে তার পুরনো এয়ারফোর্স ওয়ান বিমানটিতেই ফিরে আসছেন যুক্তরাষ্ট্রে। সেটি তাকে নিয়ে আসার জন্য আবার তুরস্ক গিয়েছে, এবং তুরস্ক থেকে তিনি ইংল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে ফিরবেন আগামীকাল খুব সম্ভবত। তো কাতারে উপহার দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে না ফেরার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে এটি ইউরোপের একটি বড় ঘাঁটির উদ্দেশ্যে যাচ্ছে। আহ, সেখানে আমরা এটি সাধারণ মানুষকে দেখাতে পারবো, আর আমরা সাধারণ নিয়মেই, অর্থাৎ এয়ারফোর্স পুরনো যেভাবে আগে ফিরতাম সেভাবেই ফিরবো। অর্থাৎ এটি আপাতত একটি ভ্রাম্যমাণ জাদুঘরে রূপান্তরিত হচ্ছে এয়ারফোর্স ওয়ান। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে তিনি বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান স্থাপনা যেগুলো ইউরোপে রয়েছে সেগুলোতেও যেতে পারে, এবং সেখানে সেখানকার এয়ার বেস গুলোতে যারা কাজ করেন তাদেরকে সেটি দেখানো হবে। সেই উদ্দেশ্যে তিনি সেটি এখন চলে গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে তার পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরে আসতে হচ্ছে। ইসলামিক রিপা আরেকটি কথা, প্রেসিডেন্ট ট্রাম্প খুব হাস্যকর একটি মন্তব্য করেছেন, এবং সেটি নিয়ে সারা বিশ্বে বেশ হাস্য কৌতুক হচ্ছে। সেটি হচ্ছে যে ইসলামিক রিপাবলিক অফ জাপান আমাদের দিকে 111টি মিসাইল ছড়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান না বলে প্রেসিডেন্ট ট্রাম্প বলে ফেলেছেন ইসলামিক রিপাবলিক অফ জাপান, এবং এই 111টি মিসাইল ছড়েছে ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন, জাপানের মতো বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালে ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপর হামলা চালিয়েছে জাপানি বাহিনী। যাই হোক, এ নিয়ে বেশ হাস্যকৌতুক চলছে সারা সর্বত্রই। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এ নিয়ে পরবর্তী তার কোনো কথা বলেননি, যদিও এখনো। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ টেকনোলজিক্যাল কোম্পানি, যুক্তরাষ্ট্রের কেন সারা বিশ্বেরই অন্যতম বৃহৎ টেকনোলজিক্যাল কোম্পানি অ্যাপল কম্পিউটার আজ ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রে চিপ তৈরির কাজে, চিপ তৈরির খাতে প্রায় 30 বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করতে যাচ্ছে, এবং এটি অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের কারণে। ব্রডকমের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে করা এই বিনিয়োগের মাধ্যমে 15 বিলিয়ন চিপ উৎপাদন করা হবে, এবং এর ফলে যুক্তরাষ্ট্রে শত শত কর্মসংস্থান সৃষ্টি হবে। যে জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপল কম্পিউটার কোম্পানিকে চাপ দিচ্ছিলেন তার দ্বিতীয় মেয়াদের দায়িত্বভার গ্রহণের পর থেকেই। এবং অ্যাপল কম্পিউটার যিনি প্রধান নির্বাহী টিম কুককে তিনি বেশ সম্মান করেন, এবং হোয়াইট হাউসের প্রত্যেকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানেই টিম কুক আমন্ত্রিত হচ্ছেন। ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্পের 3.8 বিলিয়ন ডলারের মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গণমাধ্যমে তৈরি সম্পর্কের বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, সিবিএস ও এবিসির মতো সংবাদ মাধ্যমের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ট্রাম্প, এবং এই বয়সে তার আগ্রহ একেবারে কম নয় আইনি লড়াইয়ে জড়িয়ে যাওয়ার ব্যাপারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তার অভিযোগ হালে পানি পায়নি। এই তালিকার সর্বশেষ সংযোজন হচ্ছে ওয়াশিংটন পোস্ট পত্রিকা, এবং যেটির মালিক কিন্তু জেফ বেজোস। এবং সেই ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে তিনি একটি মামলা ঠুকে দিয়েছিলেন। ফ্লোরিডার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ থমাস বারবার এই মামলা খারিজ করে দিয়েছেন, এবং তিনি বলেছেন
যে ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের মানহানি হয় এমন বক্তব্য প্রকাশ করেছে, এমন দাবির বিপরীতে গ্রহণযোগ্য স্পষ্ট কোনো প্রমাণ জুরিদের সামনে উপস্থাপন করতে বাধ্য হয়েছে ট্রাম্প মিডিয়া। মামলাটির সামারি জাজমেন্ট পর্যায়ে এই সিদ্ধান্তে পৌঁছান যুক্তরাষ্ট্রের সেই জেলা জজ, যিনি একজন ফেডারেল বিচারক, থমাস বারবার। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ নামের প্রতিষ্ঠান 2023 সালে ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এবং ওই গণমাধ্যমে প্রকাশিত ট্রাস্ট লিঙ্ক টু এ পন্ড ফ্রেন্ডলি ব্যাংক উড গেইন এ স্টেক ইন ট্রাম্প ট্রুথ সোশ্যাল নামের একটি প্রতিবেদন নিয়ে আপত্তি তুলেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সুসংবাদ এবং যারা পাসপোর্ট ফটো বিক্রি করেন তাদের জন্য দুঃসংবাদ। পাসপোর্টের ছবি নিয়ে নতুন একটি বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব, স্টেট ডিপার্টমেন্টের যিনি বড় কর্তা, সেই মার্কো রুবিওর কাছ থেকে। আমেরিকান নাগরিকদের পরবর্তী পাসপোর্টের ছবিটি হয়তো তারা তাদের বসার ঘরেই তুলতে পারবেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এমন একটি পরিকল্পনার কথা ঘোষণা করে বলেছেন যে যার ফলে আমেরিকানরা সিভিএস, ওয়ালগ্রিনস বা অন্য কোনো ফটো স্টুডিওতে না গিয়ে বরং ঘরে বসেই তাদের ফোনে বা ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করে পাসপোর্টের ছবি তুলতে পারবেন। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে ফেসিয়াল রিকগনিশন বা মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হবে, ফলে দোকানে গিয়ে ছবি তোলার আর কোনো প্রয়োজন থাকবে না। ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতার বিভিন্ন পরিবর্তন আনার অংশ হিসাবে আমেরিকানদের ভ্রমণ আরো সুবিধাজনক করে তোলার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া এটি হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। পাসপোর্টের ছবি আপনারা নিজেরাই এখন তুলতে পারবেন আপনাদের ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে। বিশ্বের সেরা 10টি বাসযোগ্য শহরের 3টি অস্ট্রেলিয়ায়। আর যেসব শহর আছে তালিকা সেগুলি হচ্ছে জানিয়ে দিচ্ছি পরে। তবে দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, যুক্তরাষ্ট্রের কোনো শহরই পৃথিবীর সেরা 10টি বাসযোগ্য শহরের তালিকায় এবার স্থান পায়নি। প্রতি বছরের ন্যায় এবছরও দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স বা বসবাসের জন্য সেরা শহরের তালিকা প্রকাশ করেছে এবং 5টি মূল সূচকের উপর ভিত্তি করে প্রতি বছর 173টি শহরের তালিকা তৈরি করা হয়ে থাকে। যে সূচকের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয় সেগুলি হচ্ছে স্থিতিশীলতা, স্ট্যাবিলিটি, স্বাস্থ্যসেবা, হেলথ কেয়ার, সংস্কৃতি, কালচার এবং নেচার, পরিবেশ, ক্লাইমেট, এডুকেশন এবং স্ট্রাকচার, অবকাঠামো যেটাকে আমরা বলি। 2026 সালে বসবাসের অন্য কোনো শহরের সেরা 10 জায়গা বেছে নেওয়া হয়েছে, তা দেখে নেওয়া যাক। কোপেনহেগেন সবার উপরে চলে এসেছে 1 নম্বর, 2 নম্বরে ভিয়েনা অস্ট্রেলিয়ার, কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী, ভিয়েনা হচ্ছে অস্ট্রেলিয়ার শহর, তৃতীয় স্থানটি হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের, চতুর্থ স্থানটি হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখের, পঞ্চম স্থানটি হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা, অষ্টম স্থানটি জাপানের অসাকা, নবম স্থানটি অস্ট্রেলিয়ার এডিলেইড এবং নবম স্থানটি হচ্ছে ভ্যাঙ্কুভার কানাডার, দশম স্থানটি হচ্ছে জাপানের টোকিও। নিউ ইয়র্ক সিটির 50টি অগ্রাধিকারপ্রাপ্ত রুটে বাসের যাত্রার সময়সীমা 6 মিনিট কমানোর পরিকল্পনা ঘোষণা করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি ও নিউ ইয়র্কের স্টেট গভর্নর ক্যাথি হোকুর। এবছরের শেষ নাগাদ 5টি বড় জুড়ে 28টি বাস লেন প্রকল্প বাস্তবায়ন করার ঘোষণাও তারা দিয়েছেন। ব্রুকলিন ও কুইন্সের যেসব এলাকায় বাস সার্ভিস অপর্যাপ্ত সেখানে 5টি র্যাপিড বাস করিডোর বা দ্রুতগতির বাস চলাচলের বিশেষ পথ তৈরি করা হবে। এছাড়া ফাঁকির আশঙ্কা থাকা সত্ত্বেও 2027 সালের মধ্যে বাসের সামনের ও পিছনের উভয় দরজা দিয়ে যাত্রীদের উঠার ব্যবস্থা, অল ডোর বোর্ডিং চালু করা হবে, যাতে যাত্রীদের কারণে সৃষ্ট যানজট বা বিলম্ব কমানো যায়। বাস লেন যারা আটকে রাখে তাদের স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার, তাদের ট্রাফিক নজরদারি বৃদ্ধি এবং প্রতিদিন 14টি রুটের পরিবর্তে 20টি রুটে পুলিশ মোতায়েন করা হবে। 25টি কিউ জাম্প সিগন্যাল অর্থাৎ বাসের জন্য বিশেষ ট্রাফিক লাইট যা অন্যান্য যানবাহনের আগেই সবুজ সংকেত পায় এই এবং আরো 35টি এমন সিগন্যাল স্থাপন যা বাস কাছে আসার বিষয়টি শনাক্ত করে সবুজ সংকেত বজায় রাখবে। 2028 সালের মধ্যে 300টি নতুন বাস শেল্টার বা যাত্রীদের অপেক্ষা ছাউনি নির্মাণ করা হবে। পাশাপাশি আরো বেশি বাস স্টপে বসার ব্যবস্থাও, গাছ লাগানো এবং প্রতি বছর ডজন খানিক স্টপকে
হুইল চেয়ার বান্ধব করে তোলা হবে। 2,500টি নতুন বাস সংযোজন করা হবে, যার ফলে বিদ্যমান বাস বহরের 40% বেশি বাস নতুন ভাবে দেখা যাবে। ব্রুকলিনের ল্যাফায়েট এভিনিউতে আজ বুধবার সকালে মেয়র ও গভর্নর হুকুল এবং এমটি এর চেয়ারম্যান ও সিইও জানো লিভার যৌথভাবে নেক্সট স্টপ নামের এই পরিকল্পনাটি উন্মোচন করেছেন আনুষ্ঠানিকভাবে। আপনাদের ডাকযোগে চিঠি পাঠানোর ব্যাপারটি এখনো ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ব্যবহার করে থাকেন, যদিও অনেকটা কমে গিয়েছে অনেকেরই ডাক ব্যবহার করা, কিন্তু তা সত্ত্বেও ইউএসপিএস, ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস আজ জানিয়েছে যে ফার্স্ট ক্লাস মেল ফর এভার স্টাম্প যেগুলো আছে, যেগুলো একবার কিনলে আর স্টাম্প যুক্ত করতে হয় না, ফর এভার স্টাম্প বলা হয়। যে বছর কিনবেন সেই বছরের দাম দিয়ে কিনতে হয়, পরবর্তী সময় এগুলি অব্যবহৃত থাকলে ব্যবহার করা যায়। সেই ফরেন স্টাম্পের মূল্য 78 সেন্ট থেকে বাড়িয়ে 82 সেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে নতুন এই আনুষ্ঠানিকভাবে 12ই জুলাই রবিবার থেকে এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হবে। এই প্রস্তাবের আওতায় মিটারযুক্ত অ্যাকাউন্ট ওজনের চিঠির মাসুল 74 সেন্ট থেকে 78 সেন্টে বাড়ানো হবে। আভ্যন্তরীণ অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভিতরে যে পোস্টকার্ড, তার মাসুল 61 সেন্ট থেকে 65 সেন্ট, এবং আন্তর্জাতিক পোস্টকার্ড ও অ্যাকাউন্ট ওজনের আন্তর্জাতিক চিঠির মাসুল হবে $1.70 থেকে $1.75। সাধারণ চিঠির ক্ষেত্রে অতিরিক্ত প্রতি আউন্স ওজনের জন্য মাসুল 29 সেন্টই অপরিবর্তিত থাকবে। ডাক বিভাগ জানায় যে এই পরিবর্তনের ফলে ডাক পরিষেবার খরচ, অর্থাৎ ডাকযোগের সার্ভিস আমরা গ্রহণ করে থাকি, তার ব্যয় গড় পড়তায় 4.8% বৃদ্ধি পাবে। ইউএসপিএস আরো জানিয়েছে তাদের তীব্র আর্থিক সংকট এবং পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার কারণে এই মূল্য বৃদ্ধি প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলিতে ডাক আদান প্রদানের পরিমাণ হ্রাস এবং কাঠামোগত ব্যয় বৃদ্ধি পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র পোস্টাল সার্ভিস ক্রমাগত সেবা মূল্য বৃদ্ধি ও ডেলিভারি মান ধীর করে চলেছে। নিউ ইয়র্ক আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির জনপ্রিয়তা, এক জরিপে জানা গেল যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেয়েও নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির প্রতি বেশি ইহুদি আমেরিকানের সমর্থন রয়েছে, যদিও অনেকের কাছে জরিপটি অবিশ্বাস্য মনে হতে পারে। একটি নতুন জরিপে যেটি অ্যাসোসিয়েটেড প্রেস করেছে, তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র মামদানির কাজের সমর্থন আমেরিকান ইহুদিরা ইতিবাচক ভাবে দেখছে। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে তরুণ ও উদারপন্থী ইহুদিরা ইসরায়েল সরকারের কর্মকাণ্ডে ও গাজা যুদ্ধের বিষয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক জাতীয় জরিপে, তার মধ্যে 1,000-এরও বেশি আমেরিকান ইহুদির মতামত নেওয়া হয়েছে। তাতে দেখা যায় 40% মানুষ মামদানি সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন, যেখানে 39%, 40% ইতিবাচক, 39% নেতিবাচক। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। মাত্র 32% আমেরিকান ইহুদি ডানপন্থী এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি ইতিবাচক মনোভাব রাখেন এবং 59% মানুষ তাকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন। তবে সামগ্রিকভাবে সাধারণ আমেরিকানদের কাছে মামদানি তুলনামূলকভাবে কম জনপ্রিয়। জনপ্রিয় অনুযায়ী তার প্রতি নেতিবাচক মনোভাব আমেরিকানদের মধ্যে পোষণকারীদের হার হচ্ছে মাত্র 28%, ইতিবাচক মনোভাব পোষণকারীদের 27% চেয়ে বেশি। সাধারণ আমেরিকার কাছে নেতানিয়াহু কিছুটা অজনপ্রিয় ছিলেন। এবার আসছি অন্য বিষয়, সেটি হচ্ছে যে আহ, 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 আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবলের খেলাটি বলি। কোয়ার্টার ফাইনাল, আজকে কোনো খেলা ছিল না। কোয়ার্টার ফাইনালের পর্ব শুরু হচ্ছে আগামীকাল নিউ ইয়র্ক সময় বিকাল 4টায় বোস্টনে, গতবারের রানার্স আপ ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচের মাধ্যমে। এবার শেষ করছি একটি অত্যন্ত বেদনাদায়ক সংবাদ দিয়ে। ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডোরড্যাশের খাবার বিতরণের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের রাজশাহী সন্তান ও নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মোহাম্মদ মাহফুজুল হক, যার বয়স 43 বছর। গতকাল মঙ্গলবার রাতে 9:30টার দিকে সাউথ ইথান স্ট্রিটের 1000তম ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, অর্থাৎ তাকে যখন পুলিশ খুঁজে পায় তখন তার গাড়িটি চালু ছিল। ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি
খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় মুখোশধারী ৩ জনকে সন্দেহভাজনক ভাষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাহফুজুল হক পূর্বে আল শাম ওইল গ্রুপের একজন কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। আপাতত এখানে শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল হাসান। যাই হোক, আমাদের সাথে আজকে আছেন, নর্মালি আমরা একজন কে আমন্ত্রণ করি, আজকে দুজনকে আমন্ত্রণ করেছি বিকজ অফ সিভিয়ারিটি অফ দি প্রোগ্রাম এবং সিভিয়ারিটি অফ দি ইস্যুজ হুইচ ইজ, আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে আগামী এই কয়েক বছরে সাউন্ড হচ্ছে, কারো সাউন্ড হচ্ছে। কি হচ্ছে? সাউন্ড হচ্ছে? হ্যাঁ, আপনার কোনো একটা ডিভাইস অ্যাক্টিভ আছে, সেখান থেকে সাউন্ড হচ্ছে। আমাদের এখানে নেই, অন্য কোনো জায়গায়। এখন কি সাউন্ড হচ্ছে? এখনো হচ্ছে। ওকে, আমি তো, আমার এখানে তো কোনো ইয়ে নাই। জি হাসান ভাই, কি বলছেন? শুনতে পাচ্ছি না। এই কথাগুলি, শব্দটা আসছে। আমি কথা বললে এই শব্দ আসে? হ্যাঁ। আচ্ছা, আম, আমাদের এমসিআর একটু দেখেন তো কোনো কারণ আছে কিনা। যে সরি, এখন ঠিক আছে? এখন ঠিক আছে, রাইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা আজকে আলোচনা করব, আমাদের সাথে আছেন ডক্টর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং ডক্টর বি এম আতিকুজ্জামান, দুজনই আমাদের সাথে আছেন। এবং যে বিষয়টির কারণে দুজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি তা হচ্ছে যে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যে রিপোর্ট করেছে, এটা খুব ডেঞ্জারাস রিপোর্ট, যে বিশ্বে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত হবে। এবং এটা সৌর হয় এমন যে ইটস এ রিয়েলি ভেরি স্যাড নিউজ ফর ম্যানকাইন্ড অ্যান্ড হিউম্যান সিভিলাইজেশন। আমি প্রথমে ডক্টর জিয়াউদ্দিনকে বলবো নিউজটি জানার জন্য, এরপরে ডক্টর আতিকুজ্জামানের সাথে আলাপ করব যে আমরা কি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি কিনা। সো ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, প্রথমে আপনার কাছে যাচ্ছি যে বিষয়টি জানার জন্য যে কি বলেছে হু। জিয়া ভাই, আনমিউট করতে হবে আপনার সাউন্ড। শোনা যায়? জি শুনতে পাচ্ছি, জি জি শুনতে পাচ্ছি। তো সবাই টাইম টেলিভিশনের দর্শক এবং প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ। আতিককে দেখলাম অনেকদিন পরে। কেমন আছো আতিক? তো আমি একটা কথা বলা দরকার, আতিক কিন্তু অনেক বড় কাজ করতেছে। এই নতুন নতুন যারা আসছে বাংলাদেশ থেকে ডাক্তাররা, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ঢুকাবার জন্য যেটা বিরাট কাজ তার গ্রুপ করতেছে, এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই। শিওর, তো থ্যাংক ইউ। যেটা আসছে খবর, সেটা হচ্ছে WHO যেটা খবর দিয়েছে, যে খবরটা অন্যভাবে আসছে, যে ক্যান্সার এমনভাবে বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড যে 92% মানুষকে এটা এফেক্ট করবে। তার মানে 20% মানুষের ক্যান্সার হবে, কিন্তু তাদের যেহেতু আপন পরিবারের মধ্যে হচ্ছে, নিজের অথবা পরিবার, তাতে যে দেখা গেছে যে 92% মানুষই কিন্তু এটাতে ক্যান্সার হওয়া মানে শুধু রোগ না, এর মধ্যে অনেক মানুষের কষ্ট আছে, মানুষের আর্থিক ব্যাপার আছে। তো সেই জন্য এফেক্ট হবে 92%। তো দেখা গেছে যে আমরা এতদিন, এখনো এটা ট্রু যে ক্যান্সারের নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন আশা নিয়ে কথা বলছে। এটা যেরকম সত্য, এটাও সত্য যে এই আশার কাজ যেগুলো, এগুলো কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। বিশেষ করে গরিব দেশে এগুলো পৌঁছাচ্ছে না, এই জন্য এটা বাড়ছে। কি বাড়ছে? যে প্রিভেনশনের জন্য যেটা করা দরকার, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এগুলো কিন্তু, এই যে ইনইকুয়ালিটি, যে তফাৎ, এটা কিন্তু বাড়ছে। তো এটার জন্য খুব ওয়ারিসাম ব্যাপার। এবং দেখা গেছে যে এখন 21 মিলিয়ন মানুষের ক্যান্সার হচ্ছে এবং প্রত্যেক বছর, এবং 10 মিলিয়ন মানুষ কিন্তু মারা যাচ্ছেন। কিন্তু 2050-এ 25 বছর পরে এই 21 মিলিয়ন থেকে 35 মিলিয়ন মানুষের ক্যান্সার হবে। এবং আরো দেখা গেছে এটা, যে ধনী দেশগুলোতে যেসব ক্যান্সার ট্রিটমেন্ট হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার এবং চাইল্ডহুড ক্যান্সার, এগুলো 85% মানুষ ধনী দেশে, তারা কিন্তু 5 বছর থেকে বেশি বাঁচবে, কিন্তু গরিব দেশে মাত্র 30% এটার সুযোগ পাবেন। তো এই যে ইনইকুয়ালিটিটা বাড়ছে, এটা কিন্তু ডায়াগনোসিস
এবং ট্রিটমেন্টের পাওয়ার জন্য। 2/3 কান্ট্রিতে 2/3 দেশে কোনো ইউনিভার্সাল কাভারেজ নাই, মানে সরকার কোনো ধরনের কিছু করেন না, কারণ এই প্যাকেজ নাই, যার জন্য দেখা গেছে হাই অনেক বেশি আর্থিক সংকটের জন্য অনেক সময় 90% মানুষই ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দেন, কারণ পয়সা সামলানো যায় না। ক্যান্সার তো বাড়তেই থাকে, ক্যান্সার তেমন ড্র্যাগ করে, সবাই তো ভালো হয় না, অনেকে যারা ভালো হয় খুব কম, কিন্তু বাড়তেই থাকে। এই যে ট্রিটমেন্ট, তারপর তার যে আনুষঙ্গিক যে কষ্ট, তাদের যে 90% মানুষ ওইসব দেশে ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দেন। একটা গ্লোবাল সার্ভেতে দেখা গেছে ডব্লিউএইচও যে ফ্যামিলির উপর এত প্রেশার পড়ে যে ফ্যামিলি যেমন আফ্রিকাতে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারতেছে না, ওই পয়সা দিয়ে তারা চিকিৎসা করতে হচ্ছে। এরকম অনেক রিসোর্স যেটা অন্যখানে লাগাতো, এগুলো কিন্তু এখানে খরচ হয়ে যাচ্ছে এই গরিব মানুষের জন্য। সেকেন্ড হচ্ছে যে এটা স্টিগমা আছে, যেমন ক্যান্সার হলে ও ক্যান্সার হয়েছে এই জন্য সবাই এই ফ্যামিলিকে কার্স মনে, অভিশপ্ত মনে করে। তো সেইটার জন্য আর এমনিও একটা আফ্রিকাতে অনেক মেয়েদের যখন ব্রেস্টের ক্যান্সার হয়, একটা অপারেশন ব্রেস্ট রিমুভ করলে ভালো হয়ে যাবে, তারা মৃত্যুকে বেশি প্রেফার করে দেন ব্রেস্টটা রিমুভ করা। সে দুইটা, একটা হচ্ছে হয়তো নিজের প্রাইড, আর একটা হচ্ছে যে স্টিগমা, মানুষ বলবে যে ওনার ব্রেস্ট রিমুভ হয়েছে, ওনার ক্যান্সার। এগুলো এক একটা দেশে একটা কালচার মতো, এইসব জিনিস নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে ক্যান্সারের জন্য। তো একটা ভালো জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে সার্ভাইকেল ক্যান্সার, যেটা জরায়ুর মুখের যে ক্যান্সার, সেটার একটা প্রিভেনশন, একটা ইনজেকশন আছে। এইটা এত সাকসেসফুল হচ্ছে যে এইটাতে যে জরায়ুর মুখের ক্যান্সারটা হয়তো এলিমিনেটি হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা ভালো খবর, সেটা হচ্ছে যে মানুষ এই সিগারেট খাওয়া কমিয়েছে, যেটা ওয়ান অফ দ্য মেজর রিজন এই ক্যান্সারের। তো এইসব জিনিসটা দেখা গেছে যে এগুলো, আর প্রত্যেকটা দেশে এখন এটলিস্ট একটা ক্যান্সারের প্রিভেনশন বা ক্যান্সার উপরে একটা ডব্লিউএইচওর প্রেশারের জন্য হোক না কেন একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। তারা এখন ক্যান্সার সম্বন্ধে জানার চেষ্টা করছে, হেল্প করছে, এটা কিন্তু আগে ছিল না। আর আমি যেটা বললাম যে এই অ্যাভেলেবল ওষুধগুলো, তার মধ্যে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে 23টা দেশে কোনো রেডিয়েশনের কোনো মেশিনে নাই। রেডিয়েশন অনেকে আমরা জানি যে ক্যান্সার ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে এক্স রেডিয়েশন করা, সেটা নাই। তো আরেকটা ভালো খবর হচ্ছে যেটা যে 40% অফ দ্য টাইম 10 জনের মধ্যে 10 নিউ ক্যান্সারের মধ্যে 4 জনের যে ক্যান্সার হয় সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস থেকে হয়। রিস্ক ফ্যাক্টর আমরা জানি যেটা আমরা সামলাতে পারি, আমরা এটা আটকাতে পারি। সেটা কি জিনিস? সেটা হচ্ছে সিগারেট খাওয়া, ইনফেকশন, অ্যালকোহল, আর বেশি মোটা হওয়া। এই 4টা জিনিস যদি প্রিভেন্ট করা যায় তাহলে 40% অফ দ্য ক্যান্সার প্রিভেন্ট করা যাবে। তো এই জন্য ডাব্লিউএইচও এক্সপার্টরা বলছেন যে জনগণের উচিত এটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এবং সরকারের উচিত এই যত সম্ভব এই তাদেরকে প্রাইমারি মানে ডায়াগনোসিস করা, প্রিভেনশন করা, ডায়াগনোসিস করা এবং চিকিৎসা করা। তো আমরা আমাদের দেশ সম্বন্ধে যদি বলি যে এখনো কিন্তু আমাদের দেশে এগুলো প্রচুর দরকার আছে প্রিভেনশনের জন্য, এবং ক্যান্সার এফেক্ট যেটা হয় আমরা অনেকেই জানি। তো আমি এখানে থামি, আতিক হয়তো আরো কিছু বলবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি, আপনার কাছে আবার আসবো। ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন আতিক ভাই? থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পরে আপনাকে দেখলাম, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আপনি দেখেছেন যে সিভিয়ারিটি অফ দি প্রবলেম, অ্যান্ড দেন অলসো যেটা একটু আগে প্রফেসর জিয়াউদ্দিন বললেন যে যদি একজনের ক্যান্সার হয় একটি পরিবারের মধ্যে, তাহলে দেখা যায় পুরো পরিবারই আপনার এফেক্টেড হয় তাতে, কারণ ওনার যে পেইন, ওনাকে শুশ্রূষা করা, তারপরে তার যে ট্রিটমেন্টের যে খরচ, আপনি জানেন ক্যান্সারের প্রতিটি ট্রিটমেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনি কেমো বলেন আর মেডিকেশন বলেন, এভরিথিং ইজ এক্সপেন্সিভ। তারপরে ওই লোক, উনি হয়তো হাঁটতে পারবেন না, ওনাকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, এবং তার যে ট্রিটমেন্ট, তাকে টেক কেয়ার করা, তাকে খাওয়ানো, মানে পুরো পরিবারই আপনার এক ধরনের এঙ্গেজমেন্টে থাকতে হয় একজন রোগীকে নিয়ে। এর মধ্যে যদি এই ধরনের রোগ বাড়ার যে প্রবণতা, যেটা খবর আমরা পাচ্ছি,
এইটার ব্যাপারে এখন যেটা হওয়ার তা তো হবে, কিন্তু আমরা একটা জিনিস জানতে চাই আপনার কাছে যে ইজ দেয়ার এনি ওয়ে এই যে ক্যান্সার বাড়বে, নিশ্চয়ই কোনো একটা রিজনে বাড়বে, এটা থেকে আমরা বাঁচার কোনো পথ আছে কিনা? অনেক ধন্যবাদ। আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। জি, শুনতে পাচ্ছি জি। আচ্ছা, আসলে সাদিক ভাই অলরেডি বলেছে যে এটি শুধু চিকিৎসা সমস্যা না, এটি স্বাস্থ্য বৈষম্যের একটা বড় উদাহরণ। কারণ ধনী দেশে এই ক্যান্সার খুব দ্রুত শনাক্ত হয়, উন্নত চিকিৎসা পাওয়া যায় এবং রোগীরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকেন। কিন্তু নিম্ন বা মধ্যম আয়ের অনেক দেশে রোগ কিন্তু ধরা পড়ে অনেক দেরিতে এবং পর্যাপ্ত পরীক্ষা করা যায় না। কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি কিন্তু সহজলভ্য না। এমনকি অনেক মানুষ চিকিৎসার খরচও কিন্তু বহন করতে পারে না এবং অনেকের মাঝপথে কিন্তু চিকিৎসা বন্ধও হয়ে যায়। সো এটি শুধু চিকিৎসার সমস্যা না, এটি কিন্তু স্বাস্থ্য বৈষম্যর একটা উদাহরণ। তাহলে আমাদের সাদিক ভাই যেটা বললো যে এই যে নতুন যে ডাটা আমরা পেয়েছি WHO থেকে, আমরা ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কিছু করতে পারি কিনা, এবং উত্তর হলো অনেক ক্ষেত্রেই হ্যাঁ। বিশেষজ্ঞদের মতে যে উল্লেখযোগ্য সংখ্যক ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব যদি আমরা কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করি। তার মধ্যে প্রথম যেটা বলি সেটা হলো ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কারণ ফুসফুস, ইউরিনারি ব্লাডার, কিডনি ক্যান্সার সহ অনেক রকমের ক্যান্সার প্রধান কারণ হচ্ছে তামাক। দ্বিতীয়ত যেটা, সেটা হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। বিশেষ করে বেশি বেশি ফল বা শাকসবজি বা আঁশযুক্ত খাবার খেতে হবে। এখন যেটা হয়েছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, এবং রেড মিট, এটা কমাতে হবে। তৃতীয়ত যেটা, সেটা হলো নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আমাদের সোসাইটিতে আমরা দিন দিন ফিজিক্যাল এক্সারসাইজ কমিয়ে দিচ্ছি, এবং শরীরের ওজন স্বাভাবিক করতে হবে। বিশেষ করে স্থূলতা বা ওবেসিটি অনেক ক্যান্সারের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। আরেকটা হলো যে অ্যালকোহল সম্পূর্ণভাবে কিংবা সীমিতভাবে পরিহার করা উচিত। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো টিকা গ্রহণ করা। আপনারা জানেন HPV ভ্যাকসিন সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারের প্রতিরোধে অত্যন্ত কার্যকর, এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন এটা লিভার ক্যান্সারের ঝুঁকি কমায়। তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবাই করতে পারি সেটা হলো স্ক্রিনিং বা আগে ভাগে পরীক্ষা করা। অনেক ক্যান্সার যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো প্রথম আমি আপনাকে যেটা বলবো, আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, প্রথম হলো কোলোনোস্কোপি। কোলন ক্যান্সারের জন্য নির্দিষ্ট বয়সে 45 বছর বয়সে কোলোনোস্কোপি করা। যাদের হাই রিস্ক তাদের আরো আগে করতে হয়। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারের জন্য প্যাপ স্মেয়ার করা কিংবা HPV পরীক্ষা করা। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের জন্য ম্যামোগ্রাম করা। উচ্চ ঝুঁকির যারা ধূমপায়ী আছে তাদের লাংয়ের জন্য বা ফুসফুসের জন্য লো ডোজ সিটি স্ক্যান করা। এবং এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা যায়, খরচ কম হয় এবং রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাংলাদেশের মতো দেশের জন্য তাহলে করণীয় কি? আমাদের বাংলাদেশে কিন্তু সচেতনতা আরো বেশি দরকার, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি ডায়াসপোরার মধ্যে সচেতনতা আরো বেশি দরকার। আমি গ্ল্যাড যে তাহের ভাই এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছেন আমাদের সামনে। আমাদের প্রাথমিক হেলথ কেয়ারে বা প্রাথমিক স্বাস্থ্যসেবায় ক্যান্সার স্ক্রিনিং অন্তর্ভুক্ত করতে হবে। আমি অনেকবার বলেছি বাংলাদেশে কোলন ক্যান্সার স্ক্রিনিং ইনক্লুড করা, কিন্তু এটা কোনো সময় আমাদের ন্যাশনাল পলিসিতে যায়নি। প্যাপ স্মেয়ার করা, ম্যামোগ্রাম করা, প্রাইমারি হেলথ স্ক্রিনিং এর মধ্যে এগুলোকে আনতে হবে। প্রয়োজনীয় ওষুধ এবং রেডিয়েশনের চিকিৎসার সুযোগ বাড়াতে হবে বাংলাদেশে, এবং দক্ষ ক্যান্সার বিশেষজ্ঞ, নার্স, প্যাথোলজি এবং ডায়াগনস্টিক সুবিধা বাড়াতে হবে। এগুলো রোগ আর্লি স্ক্রিনিং এর জন্য দরকার, ট্রিটমেন্টের জন্য দরকার। সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা হলো ক্যান্সার চিকিৎসাকে এমনভাবে গড়ে তুলতে হবে যে অর্থনৈতিক কারণে যেন কোনো রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এই WHO এর এই যে প্রতিবেদনটা আপনি বললেন এবং সাদিক ভাই বলেছে, এখানে বেশ কিছু আশার খবর আছে। আপনি জানেন যে সারা ওয়ার্ল্ডে কিন্তু টোবাকো বা তামাক ব্যবহারের হার কমে গেছে, এবং সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারে নির্মূলের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বিকজ অফ HPV ভ্যাকসিন, এবং এটা হচ্ছে সঠিক
পরিকল্পনার কারণে। তার মানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, আমি বলবো যে এটা হয়তো আমার শেষ কথা, সেটা হলো যে আজকে মেডিকেল সায়েন্সে অনেক ক্যান্সার সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য, আবার অনেক ক্যান্সার দীর্ঘদিন আমরা নিয়ন্ত্রণভাবে রাখতে পারি। তো আমাদের যেটা মনে রাখতে হবে যে ক্যান্সার তো বাড়ছে, বাড়বে, আমাদের যেটা করতে হবে সেটা প্রতিরোধ করতে হবে। আমাদের যারা আমরা গরিব দেশ থেকে এসেছি বা গরিব দেশে আছি, বা যে ডায়াসপোরায় আমাদের বাংলাদেশে এই দেশে আছে, যারা নিম্নবিত্ত আয়ের মানুষ এই দেশে, তাদের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে হবে এবং সময় মতো চিকিৎসা নিতে হবে। সো ক্যান্সারের জন্য যেটা দরকার সেটা হলো সচেতন হওয়া, পরিবারকে সচেতন করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত স্ক্রিন করা। সো আমি বলবো তাহের ভাই, ক্যান্সার বাড়ছে, ইটস অ্যালার্মিং সাইন, কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু আধুনিক ওষুধ না, সবচেয়ে শক্তিশালী ওষুধ হলো সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্ক্রিনিং বা আগে ভাগে পরীক্ষা করা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। জি জিয়া ভাই বলুন, জি প্লিজ। না না, আমি খুব ভালো বলছি, এর জন্য থ্যাংক ইউ দিচ্ছিলাম। বলো। জি থ্যাংক ইউ। আরেকটা জিনিস জানতে চাই, আমাদের কমিউনিটিতে আমরা প্রায়ই শুনি যে প্রস্টেট ক্যান্সার আমাদের বাংলাদেশি প্রচুর লোক দেশে এবং এইখানে আপনার আক্রান্ত হন এবং মারাও যান। সো হোয়াট ইজ দ্য সিমটম অ্যান্ড এটাকে প্রিভেন্ট করার কোনো সুযোগ আছে কিনা আপনার? প্রোস্টেট ক্যান্সার আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বাংলাদেশে বাড়ছে এবং তার একটা অন্যতম প্রধান কারণ হলো আমাদের যে আধুনিক জীবনযাত্রা, আমাদের স্থূলতা বাড়ছে, আমাদের খাবারে যে সমস্ত কেমিক্যাল আমরা ইউজ করি এবং প্রক্রিয়াজাত করতে যে সমস্ত জিনিস ইউজ করি, সেগুলো আমাদের প্রোস্টেট ক্যান্সার বাড়িয়ে দিচ্ছে। এর বাইরেও আরো কিছু কারণ রয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং এর কোনো প্রাইমারি স্ক্রিনিং মেথড নেই। আমেরিকাতে একটা বয়সের পরে পিএসএ টেস্টিং করা হয়, যদিও পিএসএ কিংবা পিএসএ ইন্ডেক্স খুব স্পেসিফিক টেস্ট না, তবে কিছু ইম্পর্টেন্ট জিনিস বোঝা উচিত। কারো যদি পেশাব করার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়, বিশেষ করে যদি দেখা যাচ্ছে যে ঘন ঘন পেশাব হচ্ছে, কিংবা পেশাবের গতি কমে যাচ্ছে, কিংবা পেশাব আটকে রাখতে পারছেন না, এগুলো একটা ইম্পর্টেন্ট সাইন। অনেকের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে কিংবা পেশাবের রাস্তায় ইনফেকশন হচ্ছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো প্রোস্টেট ক্যান্সার এক ধরনের জেনেটিক ক্যান্সার। অনেকগুলো জিন আছে যেটা প্রোস্টেট ক্যান্সারও করে, কোলন ক্যান্সারও করে, ইউটেরাইন ক্যান্সারও করে, ব্রেস্ট ক্যান্সারও করে। সো আমরা এটাকে বলি, আমাদের মেডিকেল টার্মে যেটা বলি সেটা হলো হেরিডিটারি নন পলিপোসিস কোলাই সিনড্রোম। অনেকের কোলন ক্যান্সারও থাকে, অ্যাট দ্য সেম টাইম প্রোস্টেট ক্যান্সারও থাকে, এবং ওই ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারও থাকে। সো ফ্যামিলি হিস্ট্রি নেওয়া খুব দরকার। কোনো ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সার ক্লাস্টার করে বা ওই ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সার বেশি হয়। সো এই সমস্ত জেনেটিক যে রিস্কগুলো আছে বা হেরিডিটারি যে রিস্কগুলো আছে, সেটাও যদি আমরা ভাবি, তাহলেও কিন্তু আমরা প্রোস্টেট ক্যান্সার আগে ভাগে ধরতে পারি। সো আপনি যেটা বললেন, প্রোস্টেট ক্যান্সার বাড়ছে এবং প্রোস্টেট ক্যান্সার সচেতনতা বাড়ানো দরকার। এবং যে সাইনগুলোর কথা বললাম, হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, পেশাবের গতির পরিবর্তন হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, এই জিনিসগুলো হলে ডাক্তারের সাহায্য নিতে হবে। সাদিক ভাই কিডনি স্পেশালিস্ট, উনিও হয়তো বলতে পারবেন আরো বেশি কিছু সম্পর্কে। সাদিক ভাই একটু তুমি ঠিক বলছো। আমি খালি বলবো যে সিমটম যখন হবে তখন তো মানুষ যাবেই, কিন্তু অনেক সময় সিমটম না হলেও এটা সিম্পল টেস্ট পিএসএ, অনেকের আমরা দেখেছি যে এমনি টেস্ট করতে দেখা যাচ্ছে পিএসএ হাই, পেশেন্ট জানেই না। তো এই জন্য এটা অ্যানুয়ালি 50 বছরের বেশি যাদের বয়স ছেলেরা, তাদের প্রাইমারি ডাক্তারকে বলে পিএসএ টেস্টটা করা ভালো, কারণ এটাতে অনেক সময় প্রায় ধরা পড়ে। তারপর অবশ্য এটা বিগিনিং, তারপরে তো অবভিয়াসলি বায়োপসি লাগবে। তো এটা ও যেটা বলেছে এটা ঠিকই বলেছে, প্রোস্টেট ক্যান্সার বাড়ছে এবং কালোদের বেশি হয়, আমারও রেসের বেশি হয় হয়তো। সিমটম হলে তো যাইতেই হবে, পেশাবের যে কোনো সিমটম হলে। প্রোস্টেট সবসময় ক্যান্সার হয় না, প্রোস্টেট এনলার্জ হয়, ওটা আবার সিম্পল জিনিস, কিন্তু এর সাথে ক্যান্সারও থাকতে পারে। তো ক্যান্সার হয়ে গেলে আবার ছড়িয়ে গেলে প্রোস্টেট ক্যান্সার বেশ ঝামেলা হয়, অপারেশন করা যায় না, তখন কেমো দিতে হয়, রেডিয়েশন দিতে হয়। বেশ আগে থেকে ডায়াগনোস করতে না পারলে
অনেকেই আছে আমরা জানি যে অলরেডি ছড়িয়ে গেছে আমাদের বন্ধু বান্ধবেরই, তো ওদের বেশ অসুবিধা হয়। জন্য এটা খুব সিম্পল টেস্ট, একটা ব্লাড টেস্টে পিএসএ, যদিও নর্মাল পিএসএ এর মধ্যেও কিন্তু অনেক সময় এটা হতে পারে, সেটা আরেক স্টোরি, কিন্তু পিএসএ বেশি হলে এটা গ্লেয়ারিং, এটাকে পার্সিউ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন? নো। আচ্ছা, জি। হয় এবং আপনি যদি অ্যাডভান্স এজের লোক হন, অপারেশন না করে লেট দি ক্যান্সার কন্টিনিউ, এটা কি ঠিক? আসলে প্রোস্টেট ক্যান্সার, হাসান ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন। প্রোস্টেট ক্যান্সারের মধ্যে রকমভেদ আছে এবং প্রোস্টেট ক্যান্সার এর কয়েকটা ক্লাসিফিকেশন আছে। কোনো কোনো প্রোস্টেট ক্যান্সার আমরা প্রোস্টেটের বায়োপসি এবং প্রোস্টেটের জেনেটিক অ্যানালাইসিস করে, ক্যান্সার টিস্যু জেনেটিক অ্যানালাইসিস করে আমরা ডিটারমাইন করতে পারি যে এটা কি খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার কিনা। কিছু কিছু আছে আমরা যেটাকে বলি ইন্ডোলেন্ট ক্যান্সার, মানে এই ক্যান্সারগুলো খুব স্লোলি প্রোগ্রেস করে, দেখা যায় যে ওই ক্যান্সার থেকে আপনার মৃত্যু হবে না। সো এরকম কিছু প্রোস্টেট ক্যান্সার আছে। আবার কিছু কিছু প্রোস্টেট ক্যান্সার আছে যেগুলো হরমোন রেসপন্সিভ, তার মানে কেমোথেরাপি লাগে না। সো ক্যান্সারের সাইজ, ক্যান্সারের অ্যাগ্রেসিভনেস কতটুকু, ক্যান্সারের হরমোন রেসপন্সিভনেস আছে কিনা, ক্যান্সার জেনেটিক টেস্টিং, এগুলো দেখে আসলে ডিটারমাইন করা যায় যে কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে আপনি জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট বা আস্তে ধীরে ট্রিটমেন্ট করে দেরি করতে পারেন কিনা, আবার অন্য কোনো কোনো ক্ষেত্রে খুব অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে হয়। সো এটা টোটালি ডিপেন্ড করে আসলে ক্যান্সার স্পেশালিস্টের উপরে। উনি এই টেস্টগুলো করে ডিটারমাইন করতে পারেন যে কোনটা ইন্ডোলেন্ট ক্যান্সার আর কোনটা ইন্ডোলেন্ট ক্যান্সার না। হ্যাঁ, ইব্রাহিম ভাই আপনি প্রশ্ন করছেন। আমার একটা প্রশ্ন হলো, জিয়া ভাই যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা একটু উন্নত দেশে বসবাস করি, এখানে আমরা আতিকুজ্জামান সাহেব, ডক্টর জিয়া, ওনাদের পেয়ে যাই, কিন্তু আমরা যে দেশ থেকে আসছি সেখানে জরায়ুর ক্যান্সার সবচেয়ে বেশি হয়। আমাদের কোনো হালনাগাদ স্বাস্থ্য নীতি নাই। আমি মানে এটা রিপোর্টিং থেকে দেখেছিলাম যে এইচপিভি কি একটা টিকা দিতে হয়, জি জি এটা জি। সহজলভ্য, এটা সহজলভ্য নয় আমাদের দেশে। এবং আমাদের দেশের নারীরা তার অসুবিধা না হওয়া পর্যন্ত ওনারা তো ডাক্তারের কাছে যান না। এখন এটা স্ক্রিনিং এ, এবং আমাদের দেশে এটা কেমনে হয়, আজকের এই যুগে আমাদের বসে থেকে লাভ নাই। আতিক ভাই, আপনারা, জিয়া ভাই, আপনারা যদি এভাবে সোচ্চার না হন, আমাদের ক্ষমতা আসে, ক্ষমতার লোক বদলায়, কিন্তু আমাদের তো এই যে কার্যক্রম, স্বাস্থ্যনীতি, আমাদের মৌলিক বিষয়গুলো নিয়ে কেউ নজরে দিচ্ছেন না। এইসব নিয়ে কথা বলা দরকার আমাদের সাধারণ মানুষের কাছে। এই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা, এইসব খুঁটিনাটি বিষয়ে আমি মনে করি আপনারা সোচ্চার হবেন। ইব্রাহিম, থ্যাংক ইউ। জিয়া ভাই কিছু বলবেন? আচ্ছা, আতিক, ভালো খবর হচ্ছে যে ভ্যাকসিনটা বাংলাদেশে এখন দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, এটা আরো বেশি করে দেওয়া দরকার। কিন্তু গুড থিং হচ্ছে যে এটা বিদেশি সহায়তা হচ্ছে এবং ভ্যাকসিনটা দেওয়া। আতিক, তুমি কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, ইব্রাহিম ভাই, আমি আমার আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে বাংলাদেশে কয়েকটা ক্যান্সার ইজ হাইলি প্রিভেন্টেবল। তার মধ্যে নাম্বার 1 যেটা আপনি বলেছেন সেটা হলো জরায়ুর ক্যান্সার, যেটা এইচপিভি রিলেটেড, এবং আপনি জানেন অলরেডি যে এইচপিভির ভ্যাকসিন অ্যাভেলেবল। বাংলাদেশেও এইচপিভির ভ্যাকসিন আছে। বাংলাদেশে অনেক চিকিৎসক এটা গ্রহণ করছেন, কিন্তু শুধু ভ্যাকসিন না, ভ্যাকসিন ছাড়াও এইচপিভির যে টেস্টিং, সিম্পল টেস্টিং আমরা যেটা বলি প্যাপ স্মেয়ার, খুব সিম্পল টেস্টিং যেটার জন্য অনেক খরচ লাগে না, সেটারও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে। এবং এইচপিভি স্ক্রিনিং, মানে যে যে ভাইরাস থেকে এটা হয়, সেটাও কিন্তু খুব সহজ। সো বাংলাদেশে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছিল, এবং এই ইমপ্লিমেন্টের পিছনে একটা বড় অবদান ছিল ইউএসএইডের। এবং এই ইউএসএইডটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের এইচপিভি প্রোগ্রাম যেটা ছিল, এবং সাদেক ভাই যেটা বললো যে এইচপিভির যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু রোল করা হয়েছিল বাংলাদেশে, সেটা কিন্তু পিছিয়ে গেছে একটু। তবে স্ক্রিনিংটাও পিছিয়ে গেছে, এবং স্ক্রিনিংটা কিন্তু আমরা যখন মেডিকেল কলেজে ছিলাম তখন থেকে হতো, ওটাকে আমরা বলতাম প্যাপ স্মেয়ার। তো এই কাজগুলো আপনি যেটা বলেছেন যে আমাদের আসলে পলিসিগতভাবে এগুলোর উপরে এমফাসিস বেশি দিতে হবে। আপনি যদি দেখেন আমাদের এখান থেকে খুব একটা দূরে না, কিউবাতে প্রিভেন্টিভ হেলথ এত স্ট্রং এবং তাদের ডিজিজ ডিটেকশন এত আর্লি হয় যে সেখানে অনেক ক্যান্সারে তাদের যে স্ট্যান্ডিং, তাদের যে পজিশন, সারা বিশ্বের মধ্যে একটা বিস্ময়কর অবস্থা, বিকজ অফ দ্য প্রাইমারি স্ক্রিনিং, প্রাইমারি ডায়াগনোসিস। তো বাংলাদেশেও সম্ভব এটা, এবং আপনি যেটা বলেছেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সাদিক ভাই অনেক বছর ধরে কাজ করছেন, আমার আগের থেকেও কাজ করছেন। সাদিক ভাই হলো আমাদের অনুপ্রেরণা, আমরাও করছি।
আমরা চেষ্টা করছি আসলে এই ব্যাপারে সচেতনতা বাড়াতে। রেগুলার যাদেরকে আমরা এডুকেট করতে চাই তারা হলো ইয়াং ফিজিশিয়ান, যারা ভবিষ্যতে দেশের হাল ধরবে। কিন্তু এট দ্য সেম টাইম ইব্রাহিম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যারা পলিসি করেন, হেলথ পলিসি করেন, এবং হেলথ পলিসি করার পিছনে কিন্তু আরেকটা বড় গ্রুপ যারা হেল্প করতে পারে সেটা কিন্তু সাংবাদিক। তো আমার মনে হয় বাংলাদেশে একটা বড় গ্যাপ আছে আমাদের। যেমন এখানে তাহের ভাই আমাদেরকে নিয়ে আসেন, কথা বলেন। বাংলাদেশে আলোচনা দেখা যায় যে যেমন প্রথম আলো যেটা করে, একটু অভিজাত সেটআপে গোল 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 টেবিল বৈঠক করে, কিন্তু তারপরের স্টেপে যে ওটা নিয়ে একটা পলিসি লেভেলে কাজ করা, সেটা কিন্তু আপনি দেখবেন অনেক ক্ষেত্রে একটা ডিসকানেক্ট আছে। সো আপনি একটা খুব ভালো কথা বলেছেন। আমার মনে হয় যে আমাদের সবার একটা দায়বদ্ধতা আছে, আমাদের ডাক্তারদের দায়বদ্ধতা আছে, আমাদের যারা পলিসি করেন, যারা পলিটিক্স করেন তাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের আমলারা যারা এগুলো ইমপ্লিমেন্টেশনে কাজ করেন তাদের একটা দায়বদ্ধতা আছে, এবং সাংবাদিকদের একটা বড় দায়বদ্ধতা আছে। সো আমার মনে হয় কি এগুলো নিয়ে আমাদের একসাথে কাজ করা দরকার। জি, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে ইব্রাহিম ভাই আপনি খুব ভালো কথা বলেছেন, আপনি তাহের ভাই আপনারা বড় উদ্যোক্তা, হাসান ভাই আছে, জিয়া ভাই তো আমাদের বলতে পারেন কলম্বাসের মতন কাজ করেন। তো আমার মনে হয় যে এগুলো নিয়ে আসলে কাজ করা দরকার। যারা হেলথ কেয়ার নিয়ে কাজ করেন, যারা এসব নিয়ে আমরা রেগুলার কথা বলি, আমাদেরকে কিন্তু পাবেন আপনি। সো এবং এই ব্যাপারে যদি আমরা কিছু করতে পারি, আমার মনে হয় ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। ইব্রাহিম ভাই, আমাকে আপনার এই প্রপোজালটা খুব ভালো লেগেছে। উই নিড টু ওয়ার্ক অন দ্যাট, এবং আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো যে আমরা একটা মুভমেন্ট তৈরি করতে পারি কিনা। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটা কথা বলি। হ্যালো, শোনা যায়? জি, হ্যাঁ হ্যাঁ, শুনছি। তো গত বছর ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী গ্রুপ আমাকে যোগাযোগ করলো যে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার কোনো স্টুডেন্টদের আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নাই, এবং নার্সদের নাই, দেওয়া হয় নাই, সরকার থেকে দেওয়া হয় নাই। তো আমি এই মোটামুটি একটা ব্যাংকের চেয়ারম্যান, আমার ভাগনা হয়, তাকে জোর করে এই পুরো 5 বছরের এবং দেওয়ালাম। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে হোক, দেশ থেকে হোক, অনেক ব্যাংকের সিএসআর ফান্ড আছে, সরকার অনেক কথা বলবে। তো তুমি যেটা আতিক যেটা বলছে যে সরকার যে সবসময় করবে, যে কোনো কারণে হয় নাই, হবেও না, আমি জানি। এই জন্য আমাদের এখানকার কানেকশন বলো, দেশের রিসোর্স কিন্তু প্রচুর আছে, ব্যাংকগুলো সবার সিএসআর ফান্ড আছে। ঢাকা মেডিকেল জায়গা যেখানে দুনিয়ার সব পেশেন্ট আসে, এই ছাত্রগুলো অলওয়েজ এক্সপোজড হয় হেপাটাইটিস বি এর জন্য। তো নার্সগুলো কিন্তু ওদের কোনো ভ্যাকসিনও দেওয়া হয় নাই। ঠিক এরকম প্রত্যেকটা শহরে যদি আমরা ডিস্ট্রিক্ট শহরগুলোতে যদি আমরা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে অনেক, এখানে তাদেরকে দায়িত্ব দিয়ে যদি কিছুটা প্রিভেনশনের এটা করাতে পারি, তাহলে কিন্তু সম্ভব। কিন্তু এমনি আমরা এই কথা বলার পরে এখান থেকে এক স্টেপ সামনে যাওয়ার কথা আতিক যেটা বলতেছে, সেটার একটা জিনিস হবে যে আমরা যদি এক্সাম্পল দেখাই, যে কমিট করি যে এটা আমরা এখান থেকে করতে পেরেছি, তোমরা কেন করবে না। ওই এক্সাম্পলগুলো আতিকরা অনেক কিছু করছে, সেগুলো দেখাতে হবে যে এটা সম্ভব, এবং কিভাবে দেশের লোকজনকে ব্যাংকে বা অন্য বড় বড় কোম্পানিকে ঢুকানো, এটা পাবলিক ফান্ডগুলো যেন আসে সরকারকে হেল্প করার জন্য। তো এইসব জিনিসটা অনেক কথা বলবে। যে আমরা যে কিডনি হাসপাতাল করেছি, এটাতে আমরা 100% ফ্রি দেওয়ার ব্যবস্থা করছি, মাত্র 51% দিচ্ছি, কারণ আমাদের এখন 300 পেশেন্ট হয়ে গেছে। যখন পেশেন্ট 80টা ছিল তখন 100% দিতাম, কিন্তু ফান্ডটা তো আমরা নিজেরা দিয়েছি পকেট থেকে, এখন মানুষ দিচ্ছে। মানে কি? এটা আমি বলার মানে হচ্ছে এটা, যে মানুষ যদি দেখে যে এটা কমার্শিয়াল না, তখন তারা কিন্তু দিতে চায়, এমন জায়গায় দিতে চায় যেটা সাধারণ মানুষের কাজে লাগে। আমরা কাউকে রিকোয়েস্ট করে নাই পয়সার জন্য, কিন্তু মানুষ কিন্তু দিচ্ছে। তো এটা মানে হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে ভ্যাকসিনের প্রজেক্ট যদি তুমি করো বা অন্য, এটাতে কিন্তু আমার ধারণা যেটা কমার্শিয়াল যদি না হয়, তাহলে বাইরে থেকে ফান্ড দেওয়া আমাদের জন্য, প্রবাসীদের জন্য, এটা আমাদের জন্য লাভ হবে যে আমরা একটা কিছু করতে পারলাম, আর দেশের মানুষের কানেক্টিভিটি করা যাবে আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এটা ফলো আপ করবো এবং দেখবো যে ইন ফিউচার কীভাবে এটাকে, যেটা একটু আগে আতিক ভাই বললেন, প্রফেসর জিয়াউদ্দিন বললেন, যে এটাকে কোনো ধরনের একটা মুভমেন্ট হিসেবে কাজ করা যায় কিনা দেশ এবং প্রবাসে, সর্বত্র আমাদের সাধারণ মানুষের কল্যাণে। আমি ডেফিনেটলি ফলো করবো এটা, এবং আমাদের যারা আছেন এখানে আমরা সবাইকে নিয়েই দেখবো আমরা এটা কীভাবে একটা
একটা অ্যাওয়ারনেস অ্যান্ড অলসো দ্য মুভমেন্ট ক্রিয়েট করা যায় এবং সবার পাশে থাকা যায়। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, থ্যাংক ইউ ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা এখন যাই একটু হাসান ভাই আপনার সাথে একটু কথা বলি। আজকের বিশ্ব আপনি জানেন যে আমরা কিন্তু আপনারা এখানে আপনার তাহের ভাই, আমরা যদি বাংলাদেশে যখন স্কুলে অথবা কলেজে ভর্তি হবে, এটা যদি ম্যান্ডেটরি করা হয়, ভ্যাকসিনগুলো তাদের থাকতে হবে কলেজের অ্যাডমিশনে, তখন তো অনেকটা সলভ হয়ে যায়। জি, সো এটা এই বিষয়টাই আমরা যারা হেলথ পলিসি করেন তারা হেলথ পলিসির মধ্যে যাতে এটাকে ইনক্লুড করেন, এই বিষয়ে তো আপনি বলেন যে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য যারা আপনার স্টেক হোল্ডার আছেন তাদের সবাইকে নিয়ে কিভাবে একটা বিষয়টিকে সবার সামনে উপস্থাপন করা যায়, চাপ সৃষ্টি করা যায়, এই বিষয়টি আমরা সবাই মিলেই করব। দেখি আমরা নিজেরাই না হয় একবার বসে দেখব যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কীভাবে আমরা দাঁড়াতে পারি। ডেফিনেটলি আমরা ফলো করবো এটা। হাসান ভাই আপনার কাছে যাই একটু, যে আপনি জানেন যে ইরানে আবার আক্রমণ শুরু হয়েছে, যুদ্ধ। ট্রাম্প বলেছেন যে সিজফায়ার ইজ ওভার। আসলে ব্যাপার হচ্ছে যে যেটা আমি আজকে অনেকের কমেন্ট পড়লাম, কমেন্টের মধ্যে আছে যে একজন অস্থির মানুষ, তার অস্থিরতা সারা বিশ্ব আজকে অস্থির। তিনি গিয়েছিলেন সবচেয়ে বিলাসবহুল প্লেন নিয়ে টার্কিতে, সেখানে গিয়ে হঠাৎ করে বললেন যে না এটা হবে না, আবার নতুন করে আরেকটা নিয়ে গেলেন, ওইটা দিয়ে আসতেছেন। এই যে একটা অস্থিরতা, এবং এই অস্থিরতায় বিশ্ববাসী ভুগছে। এবং উনি বলছেন যে আপনার ওয়ারের যে সিজফায়ার ইজ ওভার, এইটা কি রিয়েল না ওনার যে অস্থিরতার মধ্যে এটা এক ধরনের হুমকি? আপনি কি মনে করেন? তাই ধন্যবাদ। তাই সব অপরাধ কিন্তু একা ট্রাম্পের নয়, কেমন সব ব্যাপারে ট্রাম্পকে আমরা দোষ দেবো এটা ঠিক নয়। আমেরিকা যেটা করেছে, ইরান 3টি জাহাজের ওপরে তাদের গতিপথ পরিবর্তন না করবার উদ্দেশ্যে 3টি জাহাজে তারা ড্রোন আক্রমণ করেছে, 3টি জাহাজ স্পেসিফিক্যালি। ইরান বলেছে জাহাজগুলিকে তোমরা এই পথ দিয়ে আসবে, তারা একটা পথ বেছে দেখিয়ে দিয়েছে যে পথটা তাদের সমুদ্র সীমার কাছে। জাহাজগুলি ওমানের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কেমন সেক্ষেত্রে ইরানকে অ্যাভয়েড করে যাওয়া যায়। ইরান বলছে যে না, এই পথ দিয়ে তোমার যেতে হবে এবং আমাদের গাইডেন্সে যেতে হবে। 3টি জাহাজ চেষ্টা করেছে, 3টি জাহাজকে আক্রমণ করেছে, তার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত এনেছে। এটা পাল্টা আঘাত, কিন্তু ফলে দোষটা সম্পূর্ণভাবে ট্রাম্প সাহেবের, এটা মানতে আমি রাজি না। ট্রাম্প সাহেব এখন যেটা বলছেন যে তিনি মুখে বলছেন যে সিজফায়ার ওভার, এবং যদি পাশাপাশি বলছেন যে না আমার লোকেরা কথা বলছে, কথা বলুক, ইরান ফোন করেছে, কথা হবে, কিন্তু আমাকে যদি আঘাত করে একবার, আমি তাকে 20 বার আঘাত করব, 20 গুণ আঘাত করব, এগুলো তিনি বলেছেন। মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে যে 5 নম্বর ধারা, সে 5 নম্বর ধারাগুলিকে ইরান একভাবে ব্যাখ্যা করছে, আমেরিকা একভাবে ব্যাখ্যা করছে। আমি জাস্ট বুঝিয়ে বলি 5 নম্বর ধারার মধ্যে কি আছে। এই 14 পয়েন্টের মধ্যে 5 নম্বরে 4টি মূল ইস্যু। এক হচ্ছে ইরান সর্বোচ্চ চেষ্টা করবে যাতে করে হরমুজ প্রণালী দিয়ে কোনো বাধা ছাড়া জাহাজগুলি পেরোতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর, কোনো চার্জ ছাড়া করতে পারবে না। এটা সবই 60 দিনের জন্য, এই পুরো চুক্তির 60 ডেজের জন্য, কিন্তু ফলে এই 60 দিনের জন্য কোনো কমার্শিয়াল ভেসেলের উপরে ইরান ট্যারিফ আরোপ করতে পারবে না। 3 নম্বর, ইরান এই সমুদ্র, এই হরমুজের যে নিচে সে মাইন বসিয়েছিল, মাইনগুলো রিমুভ করবে যাতে করে জাহাজগুলি সহজে যেতে পারে। এবং 4 হচ্ছে যে ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন, পরবর্তী সময়ে ইরান এবং ওমান মিলে এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। ইরান বলছে যে এই যে চুক্তি হলো, এই চুক্তিতে আমাকে পুরো অধিকার দেওয়া হয়েছে এই 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 হরমুজ দিয়ে জাহাজ যখন যাবে তার দেখভাল করার। ইটস এ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন। ইরান ইতিমধ্যেই কথা বলেছে ওমানের সাথে, এবং কথা বলে তারা একটা নতুন অথরিটি নির্মাণ করেছে, তার লক্ষ্য হবে এই 60 দিন অতিক্রম হওয়ার পরে জাহাজের উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ বসানো। তারা ট্যাক্স বলছে না, তারা বলছে যে এই অঞ্চল, এই জাহাজ যখন যাবে তার যে দেখভাল করতে হলে আমার যে খরচ আছে সেটা তোমাকে আমার পে করতে হবে। তার চেয়ে বড় কথা, আমাদের কথা মতো আমাকে আগে বলবে তুমি আমার জাহাজ আসছে, আমি তোমায় ক্লিয়ারেন্স দেবো, তখন তুমি যাবে। এইটি আমেরিকার পছন্দ নয়।
তো এই নিয়ে এই টিট ফর ট্যাট চলছে, ইরান বলছে এক কথা, পাল্টা বলছে আমেরিকা। তো এটা আমার ইন্টারপ্রিটেশন, তা হচ্ছে এই যে এটি আসলে ইরান একদিকে মনে করছে যদি আমি চাপ প্রয়োগ করি আমেরিকার উপরে এবং চাপ প্রয়োগ করি গালফ দেশগুলোর উপরে, সেক্ষেত্রে আমেরিকা কনসেশন দেবে, আগে দিয়েছে। এই পুরো ব্যাপারটাই তো আমেরিকার কনসেশন। তা আপনারা দেখেছেন যে এই আমেরিকা গতকাল কিন্তু 80টি স্থাপনা আক্রমণ করেছে, 80 ডিফারেন্ট ইনস্টলেশন তারা আক্রমণ করেছে, বড় রকমের হামলা। তো তার জবাবে ইরান কুয়েত এবং বাহরেইনে মার্কিন স্থাপনার উপরে হামলা করেছে। এই হামলাটা আরো বাড়তেও পারে, বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু এটা একটা রিটালিয়েটরি মানে জবাবমূলক একটা হামলা। ইরান চাইছে যে এই হামলার মাধ্যমে গালফ কান্ট্রিগুলি চাপ প্রয়োগ করুক আমেরিকার উপরে, এবং আমেরিকাও চাপ বোধ করুক যে যুদ্ধটা আবার নতুন করে বাঁধলে তেলের দাম বেড়ে যাবে। মাত্র 4 মাস বাকি আমাদের মিড টার্মে, মিড টার্মের আগে যদি তেলের দাম বাড়ে তা আমাদের ট্রাম্প সাহেবের জন্য, রিপাবলিকান জন্য দুঃসংবাদ। এইটি ইরানের অঙ্ক। অন্যদিকে আমেরিকা বলছে যে ইরান যদি এক পা বাড়ায় আমি 20 পা বাড়াবো, বা যদি একটা আঘাত করে আমি 20টা আঘাত করবো, এই জন্যে যে যাতে করে পরবর্তী আঘাতটা না করে। এর কোনো সমাধান এই মুহূর্তে আমার চোখে পড়ছে না। তার কারণ ভুলটা হয়েছে, যদি এটাকে ভুল বলি আমরা, তা হচ্ছে যে ইরানকে সুযোগ দেওয়া হয়েছে এই চুক্তি অনুসারে যে অনেক, আমারটা লেখা আছে, আমি বলেছি যে ইরান 12 গোল দিয়েছে, তো আমেরিকা 2 গোল দিয়েছে। আসলেই তাই, এই চুক্তিটা ইরানের পক্ষে গেছে এবং এটা ইরানকে খুব উল্লসিত করেছে। আপনারা দেখেছেন ইরানের প্রাক্তন মহানায়ক খামেনির মৃত্যুতে কি বিশাল আয়োজন তারা করেছে। আয়োজনটা কেন? এইটি দেখা আমেরিকাকে, দেখো আমরা কত পাওয়ারফুল এবং আমরা ইউনাইটেড। 2 কোটি লোক এই জানা যায়, এই 6 দিন ব্যাপী জানা যায় অংশগ্রহণ করেছে ইরাকে এবং ইরানে, শুধুমাত্র দেখানোর জন্য যে আমরা কতটা পাওয়ারফুল। ফলে এটি আমার চোখে ইরানের কথা বলবো আমি যে ইটস আনফেয়ার, কারণ ইরানের এই ব্যবহারের ফলে পুরো মধ্যপ্রাচ্য, পুরো উপসাগরীয় এলাকা বিপদগ্রস্ত হচ্ছে। আজকে যে স্টেটমেন্ট দিয়েছে জিসিসি কান্ট্রিগুলি, বিশেষ করে বাহরেইন এবং কুয়েত, তা স্পষ্টভাবে বলেছে তুমি আমার সোভরেন্টি আঘাত করছো, আমার সাথে কথা না বলে তুমি সরাসরি আমার সোভরেন্টিতে, আমার সার্বভৌমত্বে আঘাত করছো, এবং এটা এই অঞ্চলের অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে। সমাধান কি আমি জানি না। তো আপনি কি মনে করেন যে ইমিডিয়েট, কারণ ইরানের তো এই অবস্থা নাই যে আমেরিকাকে আসলে ফেস করার মতো, এটা হয়তো 2-একটা টুস্টার আশপাশে 2-একটা বম ফেলবে, এর বাইরে তো তেমন কিছু করার নেই। না, তা না, ইরান যুদ্ধ করবে না, ইরানের অন্য অস্ত্র আছে। ইরানের অস্ত্র হরমুজ প্রণালী, যা কিনা একটা অ্যাটমিক বম্বের চেয়েও পাওয়ারফুল। এইটি ইরান বুঝে ফেলেছে যে আমার কাছে যা আছে দ্যাটস মাচ মোর পাওয়ারফুল দ্যান এ নিউক্লিয়ার বম, এবং এটাকে সে ব্যবহার করতে চায়। কেমন? যেটা আমার বিবেচনায় খুবই আনফেয়ার। এবং এটা আপনি কি মনে করেন না যে আমেরিকা চাইলে এই হরমুজ প্রণালী দখল করে নিতে পারবে? না, পারবে না, কারণ শুধুমাত্র বোমা ফেলে প্রণালী দখল করা যাবে না। আপনাকে দরকার পড়ে গ্রাউন্ড ট্রুপস, আপনাকে সৈন্য পাঠাতে হবে, এবং সৈন্য পাঠানো মানেই আপনার সৈন্য মারা যাবে, যা পলিটিক্যালি ট্রাম্পের জন্য, রিপাবলিকান এই সরকারের জন্য ফিজিবল না। ফলে আমি যুদ্ধ হবে আমি দেখি না, যুদ্ধ হওয়ার কোনো ভয় দেখি না। কিন্তু ইরানের একটা অ্যাডভান্টেজ, যেটা বললাম আপনাকে আমি, ইরান এই তার অস্ত্রটা ব্যবহার করতে পারে ট্রাম্পকে, আমেরিকাকে চাপে ফেলতে, এবং তারা ফেলবেই। তারা যুদ্ধ করবে না, যুদ্ধ না করে এই সামান্য টুসটাস করেই তারা কিন্তু তাদের অবজেক্টিভ পূরণ করবে বলে আশা করছে তারা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আতিক ভাই কিছু বলবেন বোধহয়? ধন্যবাদ। জি, আমি আপনাদের কথা শুনছিলাম। আপনার কথা শুনছি। আচ্ছা, থ্যাংক ইউ। আরিফ, আপনার কাছে একটু জেনে নিই যে আজকে আবার আইস আপনার টেক্সাসে একজন লোককে আপনার গুলি করে হত্যা করেছে, এবং এটা নিয়ে খুব টেনশন ক্রিয়েট হচ্ছে। সংক্ষেপে জেনে নেই কি হয়েছে সেখানে। এটা হিউস্টনে। সেখানে যে ঘটনাটি ঘটেছে যে লরেঞ্জো সালগাদো, উনি মূলত 35 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং উনি নির্মাণ কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। উনি একটি ভ্যানে করে মূলত উনি যাচ্ছিলেন ম্যাগনেসিয়াম পার্ক হয়ে একটি গন্তব্যে। তো এখানে ফেডারেল কর্মকর্তারা যে স্টেটমেন্ট দিয়েছে যে মূলত ভ্যানটিকে তারা লক্ষ্য করে আটকানোর চেষ্টা করেছিল এবং
মানে লরেঞ্জো সালগাদো যেটা করেছেন যে ভ্যানটিকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলেন এবং একজন আইএস কর্মকর্তা আহত হয়েছে, যার কারণে তাকে গুলি করা হয়েছে। তো বেসিক্যালি রোনালদো সালগাদো অর্থাৎ লরেঞ্জো সালগাদোর ছেলে রোনালদো সালগাদো একটি স্টেটমেন্ট দিয়েছে যে আমার বাবা ৩৫ বছর ধরে এই নির্মাণ কাজে আমাদের সংসার চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কোনো মামলা নেই। কিন্তু উনি একই সাথে এটাও বলেছেন যে আমার বাবা যুক্তরাষ্ট্রে বৈধ নাগরিক হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় চলছে, অর্থাৎ এখনো তার বাবা যে যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এই বিষয়টি একদম স্পষ্ট না করলেও বৈধ প্রক্রিয়ার মধ্যে চলছিলেন সেই কথাটি বলেছে। তো এখানে বেশ কয়েকটি বিষয় উল্লেখ আছে। আজকে যে সংবাদ সম্মেলনে রোনালদো সালগাদো যে বিষয়টি বলেছেন যে সেটা সে একটি নিরপেক্ষ তদন্ত চায়। কেন নিরপেক্ষ তদন্ত চায় বিষয়টি সংবাদকর্মীরা অনেকভাবে মানে বোঝার চেষ্টা করেছিল যখন সেখানে সংবাদ সম্মেলন হচ্ছিল। মূলত আপনি জানেন যে রেনি গুড ম্যানিসোটায় যেভাবে ভাইরাল হয়েছিল যে ভিডিওটি, গাড়িটি নিয়ে যাচ্ছিল এবং কিভাবে আইএস কর্মকর্তারা গুলি করছিল, এছাড়া অ্যালেস প্রেটি যে একজন পেশায় নার্স ছিল এবং তাকে কিভাবে গুলি করে মারা হয়েছে। তো তার ছেলে রোনালদো সালগাদো যে বিষয়টি বলেছে যে আমার বাবাকে গুলি করার ক্ষেত্রে তাকে মেরে ফেলা হয়েছে, বেসিক্যালি তার বাবাকে কোনো ধরনের সতর্কতা করা হয়নি, এরকম একটি ইঙ্গিত তিনি করেছেন। তো এই বিষয়টি নিয়ে টোটাল কমিউনিটিতে সবার প্রথমে যে বিষয়টি এখন স্পষ্টভাবে উল্লেখ হচ্ছে, ঘটনাটি যেন একটা সুষ্ঠু তদন্ত হয়, আসলে কিভাবে গুলি হয়েছিল এবং আসলে তার বাবার কোনো অপরাধ ছিল কিনা সেটা যেন সামনে আসে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন যদি আইস কোনো অপারেশন করে বি কেয়ারফুল, কারণ তারা এখন গুলি করে ফেলে, সো কেয়ারফুল থাকবেন আমরা আশা করি। যাই হোক, সাহাব ভাই আপনার কাছে কি আছে আজকে একটু শুনে নেই। আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন প্লিজ। জি, হ্যাঁ। আপনার জানি না, আপনারা অনেকে জানে কিনা, নতুন যে মেডিকেইডের যে রুল আসতেছে বিভিন্ন স্টেটে, নিউ ইয়র্ক সহ, জানুয়ারি 1 থেকে যদি কেউ কাজ না করে 80 আওয়ার্স পার মান্থ, দেন দে আর গোয়িং টু লুজ দেয়ার মেডিকেইড। 80 আওয়ার পার মান্থ, পার মান্থ, 30 দিনে মানে 3 ঘন্টা পার ডে। হ্যাঁ, they have to be work either any workplace or volunteer or any community service. Otherwise, they or they have to have certificate for disability. না থাকলে they are going to lose all their Medicaid insurance. এটা হলো জানুয়ারি 1 থেকে। তো এখন থেকে অনেকেই যারা ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, অ্যাডাল্ট যারা, they should think of it is not a free insurance anymore. They have to be sure that they are working. So what is the age? এইটার জন্য কোনো এজ লিমিট আছে নাকি? Up to 50 পর্যন্ত এইখানকার দেখাচ্ছে আর কি। আচ্ছা, বাট ইট কুড বি আমাদের ট্রাম্প সাহেব ইচ্ছা করলে ইট কুড বি গো আপ টু 60 অলসো। 60 years আর অনেকে, হ্যাঁ, এর ভিতরে কিন্তু অনেকে, or they have to have a full time student or at least part time student. সেটা আরেকটা প্রভিশন দিছে। আর যেখানে আমরা দেখতেছি ইদানিং অনেকের কিন্তু ইন্স্যুরেন্স হারাচ্ছে। যারা মনে করতো আমার এসেনশিয়াল প্ল্যান আছে এবং মেডিকেড আছে, এই মাস থেকে দেখতেছি অনেকে দে আর লুজিং দেয়ার ইন্স্যুরেন্স। অনেকে চিঠি খোলে নেই অথবা দেখে নেই, কিন্তু ফার্মেসিতে যখন আসতেছে আইদার দেখতেছি ইন্স্যুরেন্স নাই অথবা দে আর পেইং দ্য ফুল প্রাইস অফ দ্য ড্রাগ। আর সবাইকে চিঠি খুলতে হবে, দেখতে হবে যে যদি কোনো ইনস্ট্রাকশন আছে তাহলে এটা যেন। আর অনেকে যেটা দেখতেছি, অনেকে সিক হচ্ছে। সিকের কারণে আমি দেখতেছি যেরকম কোভিডের প্যাক্সলোভিডের কিন্তু মার্কেটে শর্ট হচ্ছে আর কি। কারণ হলো কি, 2 months প্রেসক্রিপশন ইজ কামিং অন প্যাক্সলোভিড অলসো। এই সমস্ত আমাদের ঠান্ডা গরম বৃষ্টির কারণে আমাদের ডাক্তার সাহেবরা জানে মনে ওরা দেখতে পারতেছেন
কি অবস্থা হচ্ছে বিভিন্ন স্টেটে। নিউ ইয়র্কের অবস্থা আমি যেটা দেখতেছি, এটা অনেক হোলসেলারের কাছে কিন্তু এখন এই প্যাক্সিলোভিড এখন শর্ট আছে। থ্যাংক ইউ সো মাচ। এমনকি অনেক ইনসুলিনের আমরা পাচ্ছি না, যেরকম ল্যান্টাস ইনসুলিন কিন্তু অনেক দিন ধরে এটা ব্যাক অর্ডার। রাইট, সাদিক ভাই এই ব্যাপারে কোনো পরামর্শ আছে আপনার? আমি আসলে একটা মিস করছি, আতিক শুনছে মনে হয়, একটা বলতে পারবো। না, আতিক ভাই নাই এখন। আতিক ভাই উনি বলছেন যে একটা মেডিকেশন, একটা হলো যে প্যাক্সিলোভিড এবং ল্যান্টাস বাজারে নাই, শর্ট ব্যাক অর্ডার। ও আচ্ছা আচ্ছা, তো এটা না থাকলে অন্য তো অল্টারনেটিভ আছে ইনসুলিন, সেটা দিতে পারে। আছে, ব্যাসাগ্লার আছে আর কি, বাট সাম ইন্স্যুরেন্স দে ডোন্ট পে ফর দ্য ব্যাসাগ্লার। ওইটা এখন যে ইন্স্যুরেন্স আবার দাম কমাই নাই, ব্যাসাগ্লারের দাম তারা যে মেডিকেয়ারে যে কন্ট্রাক্ট সাইন করছে, ওই কন্ট্রাক্টে কিন্তু দামটা তারা কমাই নাই। ল্যান্টাস যেরকম দামটা কমাইছে কন্ট্রাক্টে, এটা কিন্তু ব্যাসাগ্লার করে নাই। যেহেতু সাপ্লাই নাই, হ্যাঁ, যোগাযোগ করলে they are paying for it. We have to get put like a override. রাইট, সে আর কি, সেটা একটু কষ্ট বেশি হবে তোমাদের, কিন্তু যেহেতু রিপ্লেসমেন্ট আছে সেটাই চালাতে হবে আর কি। কিন্তু প্যাক্সিলোভিডের তো কোনো রিপ্লেসমেন্ট নাই এই মুহূর্তে। না, সেটা না থাকুক, অন্য ওষুধ দিতে হবে আর কি, পুরো যে রিপ্লেসমেন্ট হতে হবে এরকম না। এটা তো চিকিৎসক যারা আছেন তাদেরকে, রোগী যারা, তাদেরকে বলতে হবে যে এই মেডিকেশন এখন বাজারে যেহেতু সেটা তো আমরা কি বিকল্প কোনো প্রেসক্রিপশন ওষুধ প্রেসক্রাইব করেন আমাকে, এই তো রাইট। But there is a lots of crisis going on in the pharmacy field আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, এই যে বললো কাচ্চু, এখন যে ক্রাইসিস হচ্ছে, এটা কতদিন থাকবে, কেন হলো, এগুলো অ্যাসেস করতে হবে, যে ফিউচারে আমাদের প্ল্যানিং এটা লাগবে আর কি। যে অনেক ওষুধ যেটা আমরা অনেক কম দামে কিনতাম, যেগুলো বাইরে থেকে আসতেছ, দেখতাম অনেক ম্যানুফ্যাকচারার কিন্তু অনেক আইদার রিকল করতেছে ওর দেয়ার প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল। ওই কারণে কিন্তু অনেক, এমনকি জেনারিক ওষুধ আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, এবং অনেকে কমপ্লেন করতেছে, আই গট দ্য ইয়েলো, হোয়াই আই এম গেটিং হোয়াইট। আচ্ছা, তোমার ইন্ডিয়াতে কিন্তু মোস্ট 60% জেনারিক ইন্ডিয়া থেকে আসতো। ইন্ডিয়া থেকে আসে। ওটা কি হয়ে গেছে, ওরা কি ট্রাম্পকে ওটাতে ওই এমবার্গো দিয়েছে নাকি, সেজন্য? এমবার্গো নাই, কিন্তু আমরা দেখতে পারতেছি কিছু কিছু হার্ড টাইম আইদার ইন্ডিয়া দিচ্ছে অথবা কিছু একটা হচ্ছে। কারণ হলো কি, অনেক কোম্পানির ওষুধ আগে যেটা আমরা পেতাম সেগুলো কিন্তু বাজারে আসতেছে না। এই কারণে প্রায়ই আমরা কমপ্লেন পাচ্ছি যে আমি এই মাইলানের এটা পাইতাম, এখন আমি পাই না কেন। কিছু কিছু কোম্পানি কিন্তু পাচ্ছিও না, তারা ওই কোম্পানিটা চায়, টেবা অথবা মাইলান, যেটা আমেরিকান বেস কিন্তু ইন্ডিয়া থেকে বানায়, কিন্তু সেগুলো খুবই শর্টেজ এখন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, থ্যাংক ইউ জনাব শাহাব আহমেদ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আরিফ এবং ডক্টর আতিকুজ্জামান এবং ইব্রাহিম চৌধুরী খোকন। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ।